চাপা আর বকুল, বকুল আর চাপা যেন একই বৃন্তে ফোটা দুটি ফুলের নাম। আমার আর ধ্রুবদার ভালোবাসার সাক্ষী আমার বোন চাপা ধ্রুবদার ভাই নক্ষত্রকে ভালোবাসে, তাই তো সে কথায় কথায় আমায় বলে, দিদি ধ্রুবদা যখন এই বাড়িতে জামাই হয়ে আসবে আমি কিন্তু তখন তাকে জামাই বাবু বলবো না, আমি তখন তাকে বলবো। কি বলবে বকুল? ধ্রুবদা তুমি? আমি চাপার গন্ধ অনুসরণ করে এই বকুলতলায় এসে পৌঁছেছি, আর হৃদয় ভরে কুড়িয়ে নিয়েছি একরাশ সুন্দরী সুগন্ধি বকুল। বকুল তার ভালোবাসার গন্ধে তোমার হৃদয় ভরাতে পেরে আজ সে ধন্যা। তুমি অনন্যা, তুমি অপরূপা, তুমি আমার নিঃসঙ্গ জীবনের আধার আকাশের মাঝে শুভ্র চন্দ্রিমা। তুমি আমার ক্লান্ত অশান্ত হৃদয়ের মাঝে শুদ্ধ শান্তির চিন্ময়ী প্রতিমা। আর তুমি চাঁদনি রাতের চাঁদ, ও গো প্রিয়, আমার জীবন আকাশে, আমার জীবন আকাশে। তুমি চাঁদনি রাতের চাঁদ, ও গো প্রিয়, আমার জীবন আকাশে, আমার জীবন আকাশে। তুমি চাঁদনি রাতের চাঁদ, ও গো প্রিয়। আজ আমাকে প্রথম এভাবে ধরা দিলে? আবেগ নয় গো, আবেগ নয়, এ আবার ভালোবাসার অধিকার। সেই অধিকারেই যেদিন তুমি আমাকে বলবে আমি তোমাকে বরণ করে আমি তোমার কাছে টেনে নেব বকুল। না না, তুমি আর কিছুদিন অপেক্ষা করো ধ্রুবদা। না না না, আমি আর অপেক্ষা করতে পারবো না বকুল। আমি তোমাকে স্পর্শ করে আমি আমার ভালোবাসার সাক্ষী রেখে তুমি যেদিন স্বীকৃতি চাইবে আমি তোমাকে সেদিনই স্বীকৃতি দেবো বকুল। না, এই নিন ধ্রুবদা, আজ এই মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদী সিঁদুর নিয়ে আপনি আমার দিদির স্মৃতিতে পরিয়ে দিন স্বীকৃতির সিঁদুর। বেশ, তবে তাই হোক। আমার মন্ত্রোচ্চারণ না হলেও, মালা বদল না হলেও, অগ্নিদেব সাক্ষী না থাকলেও আমার সত্য এবং ভালোবাসার মর্যাদা রাখতে মা মঙ্গলচণ্ডীর সিঁদুর দিয়ে আমি আমার বকুলকে পরিয়ে দিলাম। এই কথা শুনলে তোমার মা বাবা তোমাকে তিরস্কার করবেন। আমি ভাববো এ আমার সত্যের পুরস্কার। তোমার ভাইরা তোমায় ধিক্কার জানাবে। না দিদি না, মেজদা কি করবে আমি জানি না। ধ্রুবর ভাই নক্ষত্র দেবী প্রতিমাকে এই ব্যানার্জি বাড়ির অন্ধকার থেকে তুলে নিয়ে গিয়ে তার শ্বশুর ভিটেতে প্রতিষ্ঠা করবে। নক্ষত্র, তুই এখানে? আমি যে তোমার সহযাত্রী বর্তা,
তুমি যেমন বকুলদিকে ভালোবেসে তার স্বীকৃতি দিতে চাইছো, আমি বকুলদির বোন চাপাকে এই গাঙ্গুলি বাড়িতে ছোট বউ করে নিয়ে যাওয়ার পথে। ভালোই করেছিস, ভালোই করেছিস। আমিও তাই চাই, আমিও আমার জীবন পথের সাথী করতে এই এই আমার বকুলের স্মৃতিতে পরিয়ে দিলাম আমার ভালোবাসার সিঁদুর। আমার অজান্তে আমার মেয়েকেই তুমি। আমায় ক্ষমা করবেন মাস্টার মশাই, আমি সত্য রক্ষার তাগিদে এবং ভালোবাসার মর্যাদা রাখতে আমি আমি আপনার অজ্ঞাতে এই অন্যায় করতে বাধ্য হয়েছি মাস্টার মশাই। হ্যাঁ বাবা, যদি অন্যায় করে থাকি তুমি আমাদের শাস্তি দাও, কিন্তু আমাদের অনুরোধ বাবা, আমাদের পবিত্র ভালোবাসাকে তুমি অস্বীকার করো না। স্বর্গীয় ভালোবাসাকে অস্বীকার করার ক্ষমতা আমার নেই রে মা, তবে আমার ভয় হয়। এই ধুবোর মতো সোনার টুকরো চাঁদের পাশে তোর মতো ছোট্ট মাটির প্রদীপকে মানাবে তো? আকাশের চাঁদ যখন মাটিতে নেমে এসেছে, তখন সেই চাঁদকে বর্জন না করে আপনি গ্রহণ করে নিন কাকাবাবু, আপনি গ্রহণ করে নিন। নিশ্চয়ই গ্রহণ করবো। ধ্রুব আমার প্রিয় ছাত্র, আমার শিক্ষা, আমার আদর্শের নবধুব দ্বারা, আর সেই ধ্রুব যখন আজ আমাকে স্বেচ্ছায় কন্যাদান থেকে মুক্তি দিতে এসেছে, এ কি আমার কম সৌভাগ্য রে মা? এ কি আমার কম সৌভাগ্য? মাস্টার মশাই, মাস্টার মশাই, তবে আমি এক অবসরপ্রাপ্ত হতদরিদ্র শিক্ষক, তোমার যথাযোগ্য যৌতুক হয়তো আমি দিতে পারবো না, কিন্তু স্বেচ্ছায় যতটুকু দেব সেটা যেন তুমি খুশি মনে গ্রহণ করো। সিঁদুরের স্বীকৃতি, একটা কথা মনে রাখবে, সিঁদুরের স্বীকৃতি যদি সবচেয়ে বড় হয়ে থাকে থাক, কিন্তু মাথায় রাখতে হবে লোকাচার আর সামাজিক অনুষ্ঠান করে আগামী শুভ লগ্নে আমি তোমাদের চারা ত্যাগ করে দেব, এটা মাথায় রেখো। এই যে মা বোনেরা দাদা ভাইরা, আপনারা সবাই শুনলেন তো, আগামী শুভ লগ্নে আমার দিদির সাথে ধ্রুবদা। বাবা, আসল বিয়েটা তো আজকেই হয়ে গেছে, তবু ওই দিন আপনারা সবাই আসবেন, কিন্তু এসে আমার দিদি আর জামাই বাবুকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন, কেমন? চাপাটা যেমন যেমন আনন্দের সীমা নেই, আজকে আমারও কিন্তু আনন্দের সীমা নেই বকুল। কিন্তু আমার যে বড় ভয় করছে গো। কিসের ভয় বকুল? তোমার বাবা মা যদি আমাকে মেনে না নেয়? না, আমাদের আনুষ্ঠানিক বিবাহের আগে যেমন করে হোক আমি আমার বাবা মা আর ভাইদের কাছ থেকে আমি অনুমতি চেয়ে নেব। আর যদি দুর্ভাগ্যবশত তারা আমাদের এই সম্পর্ক মেনে নিতে না চায়, তাহলে তাহলে বাবা মায়ের কাছে আমি করজোরে বলবো, ধ্রুবদা, 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 এই যে ধ্রুবদা, তুমি এখানে, আর আমি তোমাকে সারা গ্রাম হন্য হন্য করে খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে নিমাই? বাড়ি থেকে তোমার টেলিগ্রাম এসেছে। টেলিগ্রাম? হ্যাঁ, এই দেখো, পড়ে দেখো। হ্যাঁ, এটা তো মা পাঠিয়েছে দেখছি। মা লিখেছেন, স্নেহের ধ্রুব, তোর বাবা মৃত্যু শয্যায়, বারবার তোকে খুঁজছেন। টেলিগ্রাম না মাত্র, যত শীঘ্র সম্ভব তুই বাড়ি চলে আয়। ইতি। ইতি তোর মা? মা, বাবা, বাবা অসুস্থ, বারবার আমাকে খুঁজছেন। বকুল, বকুল, বাবা ভীষণ অসুস্থ, আমাকে এখনই বাড়ি যেতে হবে। কোনো কিন্তু নয় বকুল, কেন কিন্তু নয়। বাবা 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 ভীষণ অসুস্থ, কোনো কারণবশত যদি কিছু একটা হয়ে যায়, তাই বকুল আমাকে আজকেই বাড়ি যেতে হবে। তাহলে চলো আমিও তোমার সঙ্গে যাব। না 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 বকুল, না, তোমার যাওয়ার দরকার নেই। মাস্টার মশাই নির্ধারিত শুভ লগ্নে যদি আমাদের আনুষ্ঠানিক বিবাহ না হয়, আমি জানবো তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। নিমাই আমার এত ভয় করছে কেন বলতো? কেন মনে হচ্ছে আমার ধ্রুবদার মাঝখানে একটা বিরাট ঝড় উঠবে?
ভয়কে তো জয় করতেই হবে বকুল্লি, ভয়কে তো জয় করতেই হবে। নিমাইদা দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে বকুল্লি, সব ঠিক হয়ে নিমাইদা ভয়ের আর এক নাম পরাজয়, ভয়ের আর এক নাম পরাজয়, ভয়ের আর এক নাম পরাজয়, ভয়ের আর এক নাম পরাজয়। মন থেকে মুছে ফেলো ভয় তুরা, মন থেকে মুছে ফেলো ভয় তুরা, মন থেকে মুছে ফেলো ভয় তুরা। ভয়ের আর এক নাম পরাজয়, ভয়ের আর এক নাম পরাজয়, ভয়ের আর এক নাম ভয়ের আর এক নাম পরাজয়। ঠিক বলেছো নিমাইদা, তুমি ঠিক বলেছো। ভয়ের আর এক নাম পরাজয়, ভয়ের আর এক নাম পরাজয়, ভয়ের আর এক নাম পরাজয়, ভয়ের আর এক নাম পরাজয়। ভুবনা! 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 না মেজদানা, আমি যে কিছুতেই বরটাকে রাজি করাতে পারলাম না। তাহলে কি হবে নক্ষত্র? মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছাটুকু কি পূর্ণ হবে না? বাবার যদি হঠাৎ কোনো কিছু হয়ে যায়, তাহলে বাবার আত্মা যে কোনোদিন স্বর্গে গিয়েও শান্তি পাবে না। আমি সবকিছু বুঝতে পারছি মেজদা, কিন্তু মেজদা কিসের কিন্তু? বাবার যদি হঠাৎ কিছু হয়ে যায়, আমি কিন্তু দাদাকে কখনোই ক্ষমা করব না। তোরা আমায় ক্ষমা করিস অর্ঘ, তোদের এই প্রস্তাব আমি কখনো মেনে নিতে পারবো না। সম্ভব নয় বললে হবে না দাদা, তোমাকে মেনে নিতেই হবে। বিয়ের ব্যবস্থা সবকিছু ঠিক হয়ে গেছে, সামনের শুভ লগ্নেই আমরা তোমার। না রে অর্ঘ, না, আমার পক্ষে এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয় অর্ঘ। কেন গো বড় দাদা বাবু, কেন? কর্তাবাবু তো তোমার উপরে এমন কিছু দাবিও করেনি, খালি শেষ বয়সে তোমার বউটা দেখে গিয়ে কর্তাবাবু সেই গিন্নিমাকে কি বলছে জানো? চাওয়াটা কি তুমি পূর্ণ করতে পারো না? রামুদা, রামুদা, পারতাম পারতাম বাবার শেষ ইচ্ছা পূর্ণ করতে পারতাম রামুদা, কিন্তু কিন্তু এই মুহূর্তে আমি যে বড় নিরুপায়। কেন কেন গো দাদা বাবু? আমার এই মুহূর্তে বকুলের সঙ্গে আমার বিয়ের কথা শুনলে বাবা যদি কিছু হয়ে যায়, যদি না 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 না, অসম্ভব অসম্ভব, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। দাদা বাবু, কর্তা বাবু তোমার উপরে বড় আশা করে আছে গো বড় বাবু, তাই তো দিন রাত গিন্নিমাকে ডেকে বলছে ধ্রুবর বিয়েটা দিয়ে যদি মরতে পারতাম তাহলে আমি শান্তি পেতাম গো। কিন্তু কিন্তু তা যে কোনো মতেই সম্ভব নয় রামুদা। কেন সম্ভব নয় ধ্রুব? তুই আমাদের প্রথম সন্তান, অনেক স্নেহ ভালোবাসা দিয়ে তোকে আমরা বড় করেছি, আমাদের প্রতি তোর কি কোনো কর্তব্য নেই? মাগো, তোমাদের কর্তব্য রক্ষায় আমি নিজেকে বলি দিতে পারি, কিন্তু আমার সত্যকে বলি দিতে পারি না। কি তোর সত্য? আমি বলো দাদা, বলো বলো দাদা বাবু, তুমি বলো সত্যটা কি? না,
আমি জানি না, আমি জানি না, কিচ্ছু জানি না, জানি না। মাগো মাগো মাগো, আমি 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 তোমাদের কথা রাখতে পারলাম না। তোমরা এই অভাগা ধ্রুবকে ক্ষমা করো মা, ক্ষমা। দাঁড়া ধ্রুব, আমারও শেষ কথাই শুনে যাও। আমার ইচ্ছা পূর্ণ করতে, তোর বাবার শেষ ইচ্ছা পূর্ণ করতে তুই বিয়ে না করিস, তো তোর বাবার মোড়া মুখ দেখার আগে তুই আমার মোড়া মুখ দেখবি। ঈশ্বর, তুই কি করলে? কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন কেন? বেশ বেশ, তবে তাই হোক। তোমাদের ইচ্ছের যুবকাষ্টে বলি হোক অভাগা ধ্রুবর জীবনের সত্য। কর্তব্যের জালে বন্দি বিবেক ডুকরে ডুকরে কাঁদুক। আর আমার 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 কর্তব্যে বন্দি আমার বিবেক ডুকরে ডুকরে কাঁদুক। আর আমার সকল ভাই, তবু তোমাদের মুখে হাসি ফোটাতে আমি তোমাদের প্রস্তাব মেনে আমি বিয়ে করব, বিয়ে করব। আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা। নিশীথ বেলা, সঘন বরষা, গগন আধার, হারো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষায় বেলা। বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা। রাত্রি বেলা আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা। আমার আশার তরি একটু একটু করে এগিয়ে চলেছে সুখের মোহনার দিকে। মাঝে মাত্র আর কয়েকটা দিন বাকি। তারপর কোনো এক শুভ লগ্নে আমি আমার স্বপ্ন সাথীর হাত ধরে পৌঁছে যাব কোনো এক স্বপ্নের দ্বীপে। কিন্তু মাঝে এতগুলো দিন হয়ে গেল, এখনো ধ্রুবদা আসছে না কেন? তাহলে কি ধ্রুবদা? আমি এসেছি বকুল। কে যেন আমাকে বকুল বলে ডাকলো? আমি তোমার ধ্রুব, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। ধ্রুবদা তুমি? তবে রে হতচ্ছাড়ি, বড় দিদির সঙ্গে মস্করা হচ্ছে। বল, আর কোনোদিন মস্করা করবি না? ছাড়বো না। আগে বল, কোনোদিন এরকম দুষ্টুমি করবি, নাহলে একজোড়া কান আমি ছিঁড়েই ফেলবো। ও আমার লক্ষ্মী দিদি, রাগ করিস আর তুই ছেড়ে দে না। ও আমার লক্ষ্মী দিদি, রাগ করিস আর তুই ছেড়ে দে মোর কান। কথা দিলাম বাসর রাতে শুনিয়ে দেব গান, কথা দিলাম বাসর রাতে শুনিয়ে দেব গান। আমি শুনিয়ে দেব গান, আমি শুনিয়ে দেব গান, শুনিয়ে দেব গান, আমি শুনিয়ে দেব গান। সত্যি চাপাটা যেমন দুষ্টু তেমন মিষ্টি। ও দুষ্টুমিতে কৃত্রিম রাগের ফান করলেও ওর কথাগুলো শুনতে না আমার বেশ ভালো লাগে। বকুল দিদি, বকুল দিদি, কি হয়েছে নিমাই? বকুল দিদি, হ্যাঁ বলো। সর্বনাশ হয়ে গেছে বকুল দিদি, সর্বনাশ কি হয়ে হয়েছে সেটা বলবে তো। দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে ধ্রুবদা তোমার জীবন থেকে হারিয়ে গেছে। কি বললেন ভাই? আমার বকুলের জীবন থেকে ধ্রুব? এ হতে পারে না, এ কখনো হতে পারে না। তুই মিথ্যে কোনো না, মিথ্যে নয়, একদম ঠিক কথা। ধ্রুব নামে সেই
মিথ্যেবাদী মানুষটা আমার দিদিকে ঠকিয়েছে। ঠকিয়েছে? তার মানে না, এ হতে পারে না, এ সম্পূর্ণ মিথ্যে। তুইও এই কথা বলছিস চাপা? চাপার কোনো দোষ নেই দিদি, খবরটা আমি চাপাকে দিয়েছি। আমি টাকার লোভে আমার বড়দা শহর থেকে ওই বড় লোকের বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। আমার সত্য সাধনার ধ্রুব তারা আজ লোভের আকাশে আশ্রয় নিলে আমার চোখে দু পায়ে মারিয়ে সে আমার সাথে আজ এত বড় প্রতারণা করলে আমি মানুষ করার কারিগর হয়ে আজ আমি মানুষ চিনতে না বাবা না, মানুষ চিনতে তোমাদের ভুল হলেও আমার মানুষ চিনতে এতটুকু ভুল হয়নি। তাই আমি আবার বলছি, ধ্রুবদার মতো মানুষ কখনো এমন কাজ করতে পারে না। তুমি আমাকে অনুমতি দাও বাবা, আজ এক্ষুনি আমি আমার স্বামীর বাড়িতে যাব। এই সিঁদুর অধিকারীর চাপা, তোরা তো সবাই জানিস আনুষ্ঠানিক বিয়ে না হলেও ধ্রুবদাই আমার স্বামী। সেই স্বামীর ঘর করতে যাবার অনুমতি তুমি কি আমায় দেবে না বাবা? নাই বা পড়লাম নববধূর সাজ, নাই বা বাজলো শঙ্খ সানাই, আমি না হয় চোরের মতো চুপি চুপি আমার স্বামীর ঘরে চলে যাব। ওরা যদি তোকে মেনে না নেয়, আমি সবার উচ্ছিষ্টা খেয়ে আমার এই মূল্যহীন প্রাণটাকে বাঁচিয়ে রাখবো রে চাপা। তবু তো আমার মনে একটাই সান্ত্বনা থাকবে, আমি আমার স্বর্গ সমান শ্বশুরের ভিটিতে একটুখানি আশ্রয় পেয়েছি। না না, আমি তোকে বাড়ি যেতে দেবো না। তোর তোকে জল ঝরলে আমি মরেও শান্তি পাবো না মাস্টারমশাই, না, মরেও শান্তি পাবো না। আপনি ভয় পাবেন না মাস্টারমশাই, আপনি ভয় পাবেন না। আমার দিদির জীবনে এটা চরম পরীক্ষা। সেই চরম পরীক্ষায় আর কেউ না থাকলেও এই নক্ষত্র দিদির পাশে আছে। তাই তো আমার এই দেবী দিদিকে আমি আবাহন করে নিয়ে যাব তার শ্বশুরের স্বর্গের ভিটেতে। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন আমৃত্যু তার সেবা করতে পারি বাবা, সেবা করতে পারি। না বকুল মা, আমার আমি তোকে পারবো না এভাবে যেতে দিতে। দিদি তুই সত্যিই চলে যাবি দিদি? বিয়ের পর মেয়েদের যে স্বামীর ঘরে যেতে হয় রে চাপা, তোরা সবাই আমাকে হাসির মুখ বিদায় দে। তোদের সবাইকার হাসিতে হাসি মিলাতে মিলাতে হাসতে হাসতে আমি আমার স্বামীর ঘরে যাই। এসো দিদি এসো। ভগিনী শকুন্তলা প্রতি গৃহে চলে গো, প্রতি গৃহে চলে অভাগিনী শকুন্তলা প্রতি গৃহে চলে গো, প্রতি গৃহে চলে। কন্যা শোকে পিতা কর্ণ, কন্যা শোকে পিতা কর্ণ ভাষায় অশ্রু জলে গো, ভাষায় অশ্রু জলে। অভাগিনী শকুন্তলা প্রতি গৃহে চলে গো, প্রতি গৃহে চলে। কন্যা শোকে পিতা কর্ণ ভাষায় অশ্রু জলে গো, ভাষায় অশ্রু জলে। চলে রে চলে রে চলে রে প্রতি গৃহে চলে। ময়না ময়না ময়না, ময়না, হ্যাঁ গো, তোমরা আমার ময়নাকে দেখেছো? আমার ছোট বোন ময়না রোজ রাতে আমার বুকে মুখ লুকিয়ে ঘুমাতো।
কি হাত দিয়ে আমায় জড়িয়ে ধরে বলতো, দাদা আমাদের মা কোথায় রে? কতদিন আমি আমার মাকে দেখি না। আমি তখন ওই আধার আকাশের ওই অসংখ্য তারাদের দিকে দেখিয়ে বলতাম, ওরে ময়না ওই দেখ ওই অসংখ্য তারা, ওদের মাঝে আমাদের মা নিচে গিয়ে কেমন মিটিমিটি হাসছে, তুই দেখতে পাচ্ছিস না ময়না? আমার ময়না তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকতো আর চোর করে কাঁদতো। তার চোখে এক ফোঁটা পানিও ঝরে না। তোর বহিন ময়নার বুলি এখন বিলকুল বন্ধ হয়ে গেছে। থামো থামো, তোমার ওই নিষ্ঠুর হাসি বন্ধ করে বলো, আমার বোন ময়না কোথায়? আমার বোন কতদিন আমি আমার ময়নাকে দেখিনি। আমি থেকে একবার আমার বোন ময়নাকে দেখে চলে আসবো। দয়া করে তুমি আমাকে সেখানে নিয়ে চলো না রমজান। যাবি, কিন্তু গিয়ে কোনো ফায়দা হবে না, কারণ তোর ময়না এখন চিরদিনের মতো বস্তা বন্দির লাশ হয়ে গঙ্গার বুকে ভাসছে। বেশ করেছো, ভাসিয়ে দিয়েছো। আমার ময়না এখন ওই পবিত্র গঙ্গার বুকে ভাসতে ভাসতে একেবারে স্বর্গে চলে যাবে। ওরে ময়না, আর তোকে মায়ের খোঁজ করতে হবে না। আর মায়ের মতো তুই ওই আকাশে নিচে গিয়ে তারাদের মাঝে মিশে গিয়ে আমার দিকে মিটমিট করে হাসবি, আর আমি বলবো সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন, সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। আবার তুই ডার্ক পিকচার বাইরে এসে পাগলামো শুরু করেছিস। রমজান, তোকে না কতবার বলেছি রাস্কেলটা পাগলামো করলে চাবুক মারতে মারতে রূপে পৌঁছে দিয়ে আসবি। চাবুকের কোনো প্রয়োজন নেই বস, আমার এই ওই পাগলাকে যত্ন করতে আমার এই শক্ত হাত দুখানায় যথেষ্ট। এই পাগলা চলে বলছে না না, আমি যাবো না, আমি ময়নার কাছে যাবো। কষ্ট করে ময়নার কাছে যেতে হবে না, সময় হলে আমি তোকে ময়নার কাছে পাঠিয়ে দেবো। রমজান যা, এই পাগলাটাকে রুমে পৌঁছে দেয়, ডক্টর ওর জন্য ইঞ্জেকশন নিয়ে ওয়েট করছে। আমার সারা শরীরটা দাউ দাউ করে চলে, আমার মাথাটা ছিঁড়ে যায়। তুমি পারবি কেমন করে? ওতে যে বীজ ভরা আছে। এই বীজ তোর শরীরে একটু একটু করে সারা শরীরে ছড়িয়ে দেবো। তারপর ওই বীজ যখন ধীরে ধীরে তোর সর্বাঙ্গকে অকেজ করে দেবে, তখন তুই হয়ে যাবি একেবারে তখন তুই একেবারে হয়ে যাবি রমজান। বলিয়ে বস, একে নিয়ে যা। চলে বলছে। আমি যাবো না, আমি তোমাদের দুটো পায়ে পড়ি দাদা, আমাকে আমার এই অসহ্য যন্ত্রণা থেকে তোমরা আমায় মুক্তি দাও দাদা, তোমরা আমায় মুক্তি দাও। আমি আর কোনোদিন ওই অন্ধকার ঘর থেকে আসবো না, তোমরা যা বলবে আমি তাই শুনবো দাদা। আমাকে শুধু মুক্তি দাও। এখানে কাঁদতে হবে না রে পাগলা, অন্ধকার ঘরে বসে প্রাণ ভরে কাঁদবি।
মুক্তি মুক্তি আমি তোকে দেব রে কঙ্কন। আমার আকাঙ্ক্ষার খিদে মিললে মৃত্যুর পথে হবে তোর আসল মুক্তি। কঙ্কন কঙ্কন আমার বাবার রক্ষিতার ছেলে, তাই তাই বাবা মৃত্যুর আগে সমস্ত সম্পত্তি ওই সুরের বাচ্চা নামে উইল করে গেছে। আর সেই কথা জানতে পেরে এই বিটা আমার ভালোবাসাকে তুচ্ছ করে গায়ের ছেলে ধ্রুবকে না না এই লাল চলার বেলা আমি কিছুতেই মানতে পারছি না। ওই সুরের বাচ্চাকে আমি একদিন খতম করে দেবো বাবা। खबर की बात? खबर अच्छा नहीं बस, हमें फांस करने दिलाम लौटे, लेकिन देखलाम के हमार फांस पहले माल्टा कौन सा सेकंड फांसे धरा पड़े गलो। ए धरा पड़े थे ब्यूटी ना की? ना ना बस ना ब्यूटी ना माल्टा लो चापा चापा नकुल चापा गंदा शहर से सोनार गाँव असल तो विषय नकुल चापा सोगंदा में दिल तक माथुआरा कরার জন্য আমি সেই সোনার গায়ে প্রবেশ করলাম। তারপর দেখলাম দিকে ভালো পানি কলসিতে ভরে কাকে করে নেই গাড়ি রং ছাড়তে ছাড়তে গ্রামের পথে চলেছে কে আপনার সেই দিল মোড়ে দিল দিয়ারে চাপা। শ্যাম লাগায়ে কাজলা মেয়ে জল ভরিতে যায় ও শ্যামলা গায়ের কাজলা মেয়ে নীল সায়রে জল ভরিতে চলে কলস কাকে সাথে বউ কথা কটাকে ও শ্যামলা গায়ের কাজলা মেয়ে নীল সায়রে জল ভরিতে চলে কলস কাকে পিয়াল সাথে বউ কথা কটাকে পিয়াল সাথে বউ কথা কটাকে পিয়াল সাথে বউ কথা কটাকে। ওইদিকে তাকিয়ে দেখো। মৃদু ছন্দে পা ফেলে ফেলে চলেছে সোনার গায়ের সোনার মেয়ে চাপা। কাকে জল ভরা কলসি আর কাচলা কালো এলো চুল যেন পদ্ম দিঘির ঢেউ খেলেছে। এই যে ওদিকে তাকিয়ে দেখো, কৃষ্ণচূড়ার গাছের শাখায় দুটো শালিক কেমন পাশাপাশি বসে আছে। পাশাপাশি এক জোড়া হরিণী, যেন তারা চোখে তার নীরব জিজ্ঞাসা। এই যে মশাই, আমার কথাগুলো বুঝি তোমার কানে যাচ্ছে না? প্লিজ প্লিজ চাপা, আর একটা মিনিট আমাকে এই স্কেচটা করতে দাও, আমি এক্ষুনি তোমার স্কেচটা করে ফেলছি। আচ্ছা নক্ষত্রদা, কেন তুমি বারবার আমার এমন ছবি আঁকো বলো তো? তোমার ছবি আঁকতে যে আমার ভীষণ ভালো লাগে চাপা। নক্ষত্রদা তুমি? আমি শিল্পী, তাই তো আমার স্বপ্নের রঙে আঁকা ছবিগুলোকে আমার মনের পর্দায় জীবন্ত করে ধরে রাখতে চাই। শিল্পী হলেও তুমি বড্ড নিষ্ঠুর। তাই তো তুমি তোমার সৃষ্টি ছবির অন্তরের ভাষা হৃদয় দিয়ে বুঝতে পারো না, চাপা অনুভব করতে পারো না তোমার এই সৃষ্টি ছবির অন্তরের নীরব কথা। কিন্তু কি কথা চাপা, বলো বলো চাপা। আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছো, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো, ও
ভালোবেসেছো আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছো দয়া করে আমায় যে দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো আমি ধন্য আমি ধন্য আমি ধন্য আমি ধন্য আমার আধার জীবনে আমার ভালোবাসা যেটুকু ছিল সবটুকু দিলাম তোমায় আমার ভালোবাসা যেটুকু ছিল সবটুকু দিলাম তোমায় শুধু তোমার জন্যে শুধু তোমার জন্যে শুধু তোমার জন্যে আমি ধন্য আমি ধন্য আমার আধার জীবনে তুমি এসেছো দয়া করে আমায় যে ভালোবেসেছো দয়া করে আমায় যে ভালোবেসেছো আমি ধন্য আমি ধন্য আমি ধন্য আমি ধন্য দেখো মমতা, এখন আমি অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। আমার কথা বলতে আর আমার কোনো কষ্টই হয় না। তবু ডাক্তারবাবু বলেছি তুমি একদম কথা বলবে না, কথা বলা চলবে না কিন্তু। তোমরা আমাকে নিয়ে অযথাই চিন্তা করছো মমতা। দেখে নিও আমার আর কিচ্ছু হবে না। ধ্রুব যে আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। খবর বিয়েতে তুমি ভীষণ খুশি হয়েছে তাই না? শুধু শুধু খুশি নয় মমতা, ধ্রুব আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি মমতা। মৃত্যুর পূর্বে পিতা হিসেবে পুত্রের কর্তব্য পালন করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি মমতা। তাই তো জানো মমতা, তাই আমার আজ বলতে ইচ্ছা করে, এই যে হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। তুমি চুপ করো, অনেক রাত হয়ে গেছে, এবার
ঘরে চলো, না হলে এত রাত পর্যন্ত জেগে থাকলে হয়তো ধ্রুব এসে বলবে। দেখি বাবা, এই অসুস্থ শরীরে আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন। কোথায় আমি অসুস্থ রে ধ্রুব? আমি তো এখন পুরোপুরি সুস্থ। মনের দিক থেকে সুস্থ হলেও শারীরিকভাবে এখনো সম্পূর্ণ সুস্থ নন বাবা। তাই বলছি বাবা, ছেলে মানুষই করবেন না, আপনি বিশ্রাম নেবেন যান। মা, মা তুমি বাবাকে নিয়ে ওপরে যাও যাও, আমি বরং তোমার বৌমাকে ওপরে পাঠিয়ে দিচ্ছি। না ধ্রুব না, দুজন দুজনের প্রতি অনেক কর্তব্য, সেই কর্তব্য পালন না করলে কোন স্বামী স্ত্রী আদর্শ স্বামী স্ত্রী হতে পারে না। মা বেশ বেশ, তবে তাই হোক মা। তোমাদের আশীর্বাদকে পাথেয় করে আমি আমার নতুন জীবনের পথে পা বাড়ালাম মা। এই যে তুমি এখানে, আর আমি সারা বাড়িময় তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন কি হয়েছে রামুদা? আজকে তো তোমাকেই প্রয়োজন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তো তোমাকেই খুঁজছে। আর কিছুক্ষণ আগে একটা সুন্দর বউ তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আরে কাদের বউ কিছু বলেছে? আর সেটা কি করে জানবো? মেজদু দাদা বাবু আর ছোট দাদা বাবু তো এই নিয়ে ঝগড়া বাজিয়ে দিয়েছে। আর মেজ দাদা বাবু বলছে এটা অসম্ভব। অসম্ভব? অসম্ভব? এত রাত্রে ওই অজ্ঞাত পরিচয়হীনা মহিলার সঙ্গে দাদার দেখা হবে না। কেন দেখা হবে না মেজদা? আমি তাকে বাড়ির ভেতরেই নিয়ে এসেছি। তুই তাকে বাড়ির ভেতরে নিয়ে এসেছিস কেন? না নিয়ে এসে তো কোনো উপায় ছিল না মেজদা। সে আমার হাত ধরে বলল, তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমি তোমার দাদার সাথে একবার দেখা করতে চাই। তাই তো আমি দাদাকে সব কথা বলবো, সে যে ভীষণ বিপদে পড়ে যাবে, তাই আমি তাকে ভেতরে নিয়ে এসেছি। আরে আমি তো বুঝতেই পারছি না সে মেয়েটি কে। আমি এসেছি। সত্যি তোমার বিয়ে হয়ে গেছে? কেন কেন এসেছো বকুল? কেন তুমি আমার কাছে এইভাবে ছুটে এলে? যাও যাও, চলে যাও, আর কখনো এখানে এসো না আমার কাছে। দাঁড়া ধ্রুব, আমি জানতে চাই ওই মেয়েটির সঙ্গে তোর কিসের সম্পর্ক, আর কিসের প্রয়োজনে ও তোর সঙ্গে দেখা করতে চায়, আর কেনই বা তুই এত রাত্রে তুই ওকে বাড়ি থেকে চলে যেতে বলছিস? বাবা বাবা দেরি করছিস কেন? বল, আমার কথার উত্তর দে। বাবা কি হলো? বল, চুপ করে আছিস কেন? বল, ওর সঙ্গে কিসের সম্পর্ক? মানে কি হলো? বল বলছি। ও আমার ও আমার। আমি ওনার চাকরানি গো বাবু। হ্যাঁ গো বাবু মশাইরা, আমি ওনার চাকরানি। বাবু যখন আমাদের ওখানে থাকতেন, আমি বাবুর সব কাজ করে দিতাম কিনা। চাকরানি যদি তুমি এভাবে কেঁদে উঠলে কেন? দুঃখে গো মা, দুঃখে। বাবু আমায় বলেছিল, বকুল যখন আমার বিয়ে হবে তখন তুমি নিচে দাঁড়িয়ে শাক বাজাবে, উলুদ ধরি দেবে। আজ আমার অজান্তে বাবুর বিয়ে হয়ে গেছে তো, তাই মনটা আমার বড্ড খারাপ হয়ে গেছে গো মা। তোমার দুঃখের কাহিনী শুনতে শুনতে আমার জবরদস্ত ফুলসজ্জার আনন্দটাই মাটি হয়ে যাবে। কাজেই তুমি এবার যেতে পারো। না না, আমাকে তাড়িয়ে দেবেন না আপনারা, আমাকে তাড়িয়ে দেবেন না। বাবু আমি ওখানে যেমন তোমার চাকরানি ছিলাম, এখানেও না হয় আজীবন তোমার চাকরানি হয়েই থাকবো বাবু। সে কি করে সম্ভব? তুমি একটা বিবাহিতা মেয়ে। না না, মানে হারিয়ে গেছে। আজ আমি সব হারিয়ে ফেলেছি মা, আজ আমি একা, আজ আমি শুধু একা। তাই আপনাদের সবার কাছে অনুরোধ মা, দয়া করে এই বাড়িতে আমাকে একটু জায়গা দিন মা, আমাকে একটু থাকার জায়গা দিন। আপনারা যা দেবেন আমি তাই খাবো, আপনারা যা বলবেন আমি তাই শুনবো। দয়া করে অনুগ্রহ করে এই বাড়ির কোণে আমাকে একটুখানি জায়গা দিন মা। আমার মনে হয় ওর কোনো অসৎ উদ্দেশ্য আছে, আর সেই অসৎ উদ্দেশ্য পূরণের জন্যই ও আমাদের বাড়িতে
চাকরানি সেজে থাকতে চায়। মেজদা, একজন ভদ্র মহিলা সম্পর্কে বাজে কথা মন্তব্য না করাই ভালো। প্লিজ প্লিজ নক্ষত্র, তোরা চুপ কর। আমি সহ্য করতে পারছি না। বকুল, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও, আর কখনো কোনো আশা নিয়ে বাড়িতে এসো না। আর তোমার আমার সম্পর্ক চিরদিনের মতো শেষ হয়ে গেছে। যাও তুমি এই মুহূর্তে চলে যাও। না, যাবে না। আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। কিন্তু বাবা, আর কোনো কিন্তু নয় অর্ঘ। ওর থাকা খাওয়ার জন্য যে টাকা খরচ হয় তা তোর মাইনে থেকে কাটা যাবে না অর্ঘ। আর ওর উদ্দেশ্য অসৎ কি মত তার বিচার করব আমি। এই যে ভদ্র মহোদয়গণ, বলি দয়া করে আপনাদের এবার বিচার সভাটা ভঙ্গ করিবেন কি? তুমি কি ভুলে গেছো আজ আমাদের ফুলসজ্জা? আমি কি তোমার জন্য সারা রাত ধরে ফুলসজ্জার ঘরে অপেক্ষা করে থাকতে হবে? বৌমা, তুমি তোমার ঘরে যাও, ধুবে একটু পরেই যাচ্ছে। না, ধুবো এখনই আমার সঙ্গে যাবে। কি বলদি বলি, তুমি স্বামীর নাম মুখে আনলে কেন? স্বামীর নাম মুখে আনলে মুখে বুঝি ফসকা পড়ে যায়? ফসকা হয়তো পড়ে না বৌমা, কিন্তু স্বামীর নাম মুখে আনলে স্বামীকে অসম্মান করা হয়। তুমি কি জানো না, মেয়েদের কাছে স্বামী হচ্ছে দেবতা। দেবতা? স্বামীকে দেবতা বলে ভাববে এইসব গাইয়া চাকরানি না। স্বামী হলো আমার কাছে উচ্চ শিক্ষিতা, আমি হলাম উচ্চ শিক্ষিতা। স্বামী হলো আমার কাছে বন্ধু। বাহ, চমৎকার বৌমা, চমৎকার। তোমাদের ওই শিক্ষার সিলেবাসের সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের রুচি আর চরিত্রের সিলেবাসটাকে একেবারে পাল্টে ফেলেছো। তাই তো তোমার মতো উচ্চ শিক্ষিতাদের উচ্চ শিক্ষার বিচারে স্বামী হয় বন্ধু, আর সংসারের নিত্য শ্বশুর শাশুড়ি হয় চাকর আর চাকরানি। জানিস দুবো, মৃত্যু শয্যায় শুয়ে আমি যে অনেক স্বপ্ন দেখেছিলাম আবার দুবোর বিয়ে হবে, বাড়িতে মনের মতো বউ বানিয়ে আসবো। আমার কথা রাখতে ধুবো বিয়ে করলো ঠিকই, কিন্তু যাকে আনলো সে বৌমা নয়, একটা বোমা। কি? আমাকে এত বড় অপমান? সম্পর্ক স্বেচ্ছায় পাওয়া যায় না বৌমা, সেটা নিজেকে আদায় করতে হয়। আশা করি সম্মান দেওয়ার ব্যাপারে এবার থেকে তুমি সচেতন হয়ে থাকবে। এই যে এইভাবে আমাকে অপমান করার কারণটা কি শুনতে পারি? এই সংসারে অশান্তির কারণ এই চাকরানি। অর্ঘ, আমি তোমায় এখনো বলছি দাদা, আজ এখনই এই মুহূর্তে এই চাকরানিটাকে বাড়ি থেকে তাড়াও, নইলে এই সংসারে অনেক বড় অশান্তির ঝড় বইবে দাদা, অনেক বড় অশান্তির ঝড় বইবে। শোনো দেবো, আমি তোমাকে 10 মিনিট সময় দিয়ে গেলাম। এই 10 মিনিটের মধ্যে তুমি যদি আমার রুমে না যাও, তাহলে তোমার বাবার সাথ করে আনা বৌমা সত্যিকারের বোমা হয়ে যাবে। বোমা! তুমি তোমার ফুলসজ্জা ঘরে যাও বাবু। তুমি দেরি হয়ে গেলে হয়তো বৌমা তোমাকে বড় অপমান করবে। আমি তোমাকে অনুরোধ করে বলছি, তুমি ফুলসজ্জার ঘরে যাও বড় বাবু, তুমি ফুলসজ্জার ঘরে যাও, নাইলে তোমাকে বড় অপমান করে। অসম্ভব। যার মনের সঙ্গে আমার মনের মিল নেই, যার চরিত্রের সঙ্গে আমার চরিত্রের কোনো মিল নেই, তাকে স্ত্রীর স্বীকৃতি দিলেও স্ত্রীর মর্যাদা আমি দিতে পারবো না। ঠিক বলেছো বড়দা, তুমি ঠিক বলেছো। তোমার জীবনের এই মহা সমস্যার কথা আর কেউ না জানলেও আমি তো জানি। সব জেনে সব বুঝে আমি তোমাকে বলছি, তুমি সিদ্ধান্ত নাও কাকে তুমি গ্রহণ করবে, ওই অগ্নিকণা স্ত্রীকে
কাজটাকে করবে। তোমার জীবনে যে কে প্রিয় তা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ওরে নক্ষত্র, তোকে কেমন করে আমি বোঝাই? অগ্নি সাক্ষী স্ত্রীর চেয়ে আমার এই ভালোবাসার সিঁদুরের মূল্য আমার কাছে অনেক বেশি। তুমি তোমার প্রশংসা ঘরে যাও বাবু। তুমি তুমি এ কথা বলছো বকুল? কেন বলবো না? আমি যে তোমার স্ত্রী, তোমার স্ত্রী হয়ে স্বামীর শুভ কাজে সম্মতি দেওয়াই তো আমার একমাত্র কর্তব্য। তুমি কি বকুল, নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে তোমার হৃদয় হাহাকার করছে না? তুমি একটু ভেবো না গো, তোমার আমার সম্পর্কের কথা কেউ কোনোদিন জানতে পারবে না। আমি ওখানে যেমন তোমার চাকরি ছিলাম, এখানে ওটা আজীবন তোমার চাকরি হয়ে থাকবো। না বকুল না, তোমাকে ছেড়ে আমি কখনোই ওইখানে যাব না। তুমি যাও, তুমি যাও, চলে এসো, চলে এসো। এই মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে, এই মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে, তোমার মনে আমার মনে বলো ক্ষতি কি, ক্ষতি কি? মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে, মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে, তোমার মনে আমার মনে বলো ক্ষতি কি, ক্ষতি কি, ক্ষতি কি? মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে, মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে। হৃদয় ছেড়া রাতটা যেন কোনোদিন ভোর হয় না। হৃদয় ছেড়া রাতটা যেন কোনোদিন ভোর হয় না। হায় গো বিধি, সব দেওয়া যায়, ভালোবাসা দেওয়া যায় না। হায় গো বিধি, সব দেওয়া যায়, ভালোবাসা দেওয়া যায় না। এই হৃদয় ছেড়া রাতটা যেন কোনোদিন ভোর হয় না। এই হৃদয় ছেড়া রাতটা যেন, এই হৃদয় ছেড়া বকুল, বকুল, কই, কোথায় বকুল? তবে যে আমি ভেতর থেকে স্পষ্ট তার কণ্ঠে বাবা ডাক শুনতে পেলাম, তবে কি আমাকে আসতে দেখে কাছে কোথাও লুকিয়ে পড়েছে? আমাকে অবাক করতে হয়তো পিছন দিক থেকে ছুটে এসে আমার গলা জড়িয়ে বলবে। আমি বলুন এখানটা একটু চুপ করে বসি, একটু পরে হয়তো আমার গলা জড়িয়ে ধরে বলবে, এই যে বাবা, এখানে একা একা বসে তুমি কার কথা ভাবছো বাবা? মা আমার ওই কোথায় দিদি বাবা? না মানে তুমি অযথাই দিদির কথা ভাবছো বাবা, আমি বলছি। অযথা নয় রে মা, অযথা নয়। আজ 7 দিন হয়ে গেল মেয়েটার কোনো সংবাদ পেলাম না। মেয়েটা
মনটা কেমন আছে কিভাবে আছে সে একমাত্র ঈশ্বরই জানে। বাবা বাবা আমি বলছি দিদি নিশ্চয়ই ভালো আছে, তার শ্বশুর বাড়ির লোকেরা নিশ্চয়ই তাকে মেনে নিয়েছে, না হলে দিদি হয়তো কবেই বাড়ি ফিরে আসতো। হ্যাঁ রে মা, অনেক দিন তো মুই এটাকে দেখিনি, মনটা বড় চটপট করছে। বিয়ের পর নতুন মেয়ে জামাইকে একসাথে নিয়ে আসতে হয়। আমি বড় এখনই কি হলো বাবা? শ্বশুর বাড়ি যাওয়ার সময় বকুলকে আমি কিচ্ছু দিতে পারিনি। আজ যদি ওর জন্য একখানা শাড়ি আর দুবোর জন্য একখানা চস্তা পাঞ্জাবি নিয়ে না যেতে পারি, আমি যে ভীষণ ছোট হয়ে যাব রে মা। কিন্তু কিন্তু আমার কাছে এমন কিছু নেই যা দিয়ে আমি বাবা এক কাজ করলে হয় না বাবা, মায়ের সোনার বালা দুটো বিক্রি করেই না হয়। না রে মা না, ওভাবে তাড়নায় আমি তোর মায়ের সমস্ত সোনার জিনিস একটা একটা করে বিক্রি করে দিয়েছি, কিন্তু তার এই শেষ স্মৃতিটুকু আমি আর মুছে ফেলতে চাই না মা। বেশ বেশ, মুছে ফেলতে চাই না। তাই ভালো বাবা, তাই ভালো। তবে আমি বলছিলাম কি, আজ না পারলেও বাড়ি ফেরার সময় তুমি দিদি জামাইবাবুকে নতুন জামা কাপড় পরে পাঠিয়ে হাতে 2 দিন সময় পেলে নিশ্চয়ই টাকা জোগাড় করে নিতে পারবে। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। আমি হাতে 2 দিন সময় পেলে আমি নিশ্চয়ই জোগাড় করে দেব। সম্ভব হলে কালই আমি ওদের সঙ্গে করে নিয়ে আসবো। আর একটা কথা মনে রাখিস মা, আমি যাচ্ছি নিমায়ের হাতে পয়সা দিয়ে বলবো এখনই বাজার করে নিয়ে আসতে। তুই কিন্তু কাল ওদের জন্য সবর সবর সমস্ত কিছু রান্না বাড়া করে রাখিস, কেমন? ঠিক আছে বাবা, ঠিক আছে। ইস কি মজা, কি মজা, কি মজা। কাল আমার দিদি আসবি, কতদিন পরে আবার ধ্রুবদার সঙ্গে দেখা হবে। না 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 না, এখন সে ধ্রুবদা নয়, এখন সে রীতিমতো আমার জামাইবাবু। তাই জামাইবাবু এলে তাকে আমি বলবো এই যে কে আপনি, কি চাই এখানে আপনার? যারে চাই তারে পাই না, যারে পাই তারে চাই না, তোমার তাই আর না পাই আমি আপনাকেই চাই। কি বলেন? মানে আপনি নিশ্চয়ই ফুল ভালোবাসেন, তাই আপনাকে আমি এই ফুলটা। বাবা থামুন তো, কে আপনি? হ্যাঁ কে আপনি? আগে আমার নাম হরিপাদ, আমি যাত্রা দলের বিবেকের তো বেশ, খুব ভালো। তা আপনি এখানে কেন? আমি সুদর্শন, আমি আমার মধ্যে অসংখ্য গুণের ছড়াছড়ি। মানে আমি ভালো গাইতে পারি, ভালো নাচতে পারি। আমি একটা আপনাকে নাচ করে দেখাচ্ছি। নাচ? তাহলে আপনাকে একটা ক্লাসিক মানে উচ্চাঙ্গ সঙ্গীত শোনাই। উচ্চাঙ্গ সঙ্গীত? আপনি থামুন। থামলাম। তাহলে আপনার বাবাকে একটু ডাকুন, আমাদের এই বিয়ের প্রাথমিক আলোচনাটা সেরে ফেলি। বাবা তো বাড়িতে নেই। বাড়িতে নেই? আগে বলবেন তো। মানে আগে তো বলবেন আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা সেটা বলুন। বাবা আপনাকে আমার পছন্দ হবে না, এই আপনি হলেন সুদর্শন, সুস্বাস্থ্যবান। আমার কথাগুলো না ভীষণ মিষ্টি, তাই বুঝি? হ্যাঁ মানে আপনিও তাই? মানে তুমিও খুব মিষ্টি। ও আচ্ছা। এই 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 তোমাকে আমি ছুঁয়ে
এসো না মাইরি, এই ফুলটা তোমার মাথায় লাগিয়ে দিই। এক কাজ করুন, ওই ফুলটা আপনি আপনার টিকিতে লাগান, বেশ ভালো মানাবে। হ্যাঁ টিকিতে? তাই এখন যান, আপনি এখান থেকে যান বলছি, আমার অনেক কাজ আছে। আসুন। তবে আমাদের মতামতের ব্যাপারটা তোমার বাবাকে জানিয়ে দিও। এবার যেদিন আমি আসবো না, তোমার মাথায় দিয়ে আসবো, কেমন? তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। যান যান, মরণ। এসো এসো, তাই এসো, আমিও তোমার জন্য অপেক্ষা করব একেবারে জুতোর মালা নিয়ে। তোমার তো জুতোর মালাকে আমি গলায় পরে নেবো চমকে। তুমি তুমি আবার এসেছো চুন্না বাবু? নেই 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 নেই, আজ আমি তোমার সাথে আশ্রয় করতে এসেছি। আমাদের অফিসে একটা লেডিস ক্লার্কের পোস্ট খালি আছে, আর আপনার যদি মর্জি থাকে তো আপনি আমার সাথে যেতে পারে। চাকরি কিন্তু আবার ফিন কেন কিন্তু? তোমার চাকরি পাওয়ার জন্য আমি সমস্ত রকম ব্যবস্থা আমি করব, আর তোমার এই সামান্যতম উপকার করতে পারলে আমি আমার জীবনে বহুত বহুত কৃতার্থ হব। এক কাজ করো, তুমি তোমার বাবাকে বলে রাজি করো, আমি আবার ফিন টাইম মোতাবেক আবার আসবে। আজ তাহলে চলি, গুড বাই। ইন্টারভিউতে পাশ করতে পারলে চাকরি, কিন্তু এত সৌভাগ্য কি আমার হবে? কিন্তু বাবা যদি কোনো আপত্তি করে, না না না, যেমন করে হোক আমার এই চাকরিটা আমাকে পেতেই হবে। যেমন করে হোক বাবাকে রাজি করি, আমি তাকে বলবো। কি বলবে চাপা? মানে নক্ষত্রদা, আমি যদি হঠাৎ কোনো দিন চাকরি পেয়ে যাই। চাকরি ক্ষেত্রে আজ আর তোমাকে কোনো বাধা দেবো না চাপা। যেদিন তুমি আমার সাথে ঘর বাঁধবে সেদিন চাকরির জীবন থেকে তোমার ছুটি। নক্ষত্রদা, তুমি নারী, চাকরি করো তোমার মানায় না। যদিও আজকের দিনে নারী পুরুষ সবাই সমান সমান তালে পা ফেলে চলেছে, কিন্তু আমার কথাটা সম্পূর্ণ আলাদা। নারীরা তাদের প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে সাজাবে সোনার সংসার, আর দিনের শেষে ক্লান্ত পুরুষ যখন বাড়ি ফিরবে তখন তার ভালোবাসা দিয়ে সেই ক্লান্তি দূর করবে, দূর করে বলবে, তোমার হাতটি ধরে ছোঁয়াবে, তোমার হাতটি ধরে চলবো আমি। সাথী ওগো সাথী, সাথী ওগো সাথী, তোমার হাতটি ধরে চলবো আমি, তোমার হাতটি ধরে চলবো আমি। সাথী ওগো সাথী, সাথী ওগো সাথী। সব দুঃখ ভাগ করে নেব আমি, সব দুঃখ ভাগ করে নেব আমি, কথা দিলাম থাকবো, কথা দিলাম থাকবো পাশাপাশি। সাথী ওগো সাথী, সাথী ওগো সাথী, তুমি মোর জীবন সাথী।
হাসি সাথী ওগো সাথী সাথী ওগো সাথী তুমি জীবন সাথী আর আমি ওই অন্ধকার ঘরে ফিরে যাবো না, ওই অন্ধকার ঘরে ফিরে যাবো না। ভাগ্যিস ওরা ওই খাবার দিতে আসার সময় ওই দরজাটা খুলে রেখে চলে গেছিল, আর আমি আজ সেই খোলা দরজা দিয়ে একেবারেই পালিয়ে এসেছি। না কিন্তু সামনের দরজা দিয়ে গেলে ওরা ওরা আমাকে দেখতে পাবে। আমি আমি এখন কোন দিক দিয়ে যাই? আমি কোন দিক? আমি পিছনের দরজা দিয়ে কেন রে কাঙ্কুন? তোর জন্য তো সব সময় সদর দরজা খোলা আছে, আর ইচ্ছা করলে ওই দরজা দিয়েই। দাদা তুই যদি ভুল করে পথ চিনতে না পারিস, তাই তোকে আমি পথ দেখে দিলাম। তুই বল, তুই কোন পথে এগোতে চাস? জীবনের পথে না মরণের পথে? দেখ, তুই যদি আমার কথা মেনে নিয়ে এই উইলটা তো সই করে দিস, তাহলে তোর জীবনের পথ আমি সুখ আনন্দে হাসিতে ভরিয়ে দেবো। আর যদি ওই সম্পত্তির মোহে আমাকে অগ্রাহ্য করিস, তাহলে তোকে আমি তোর বোন ওই ময়নার মতো মৃত্যুর পথে ঠেলে দেবো। কি করে বুঝলে দাদা যে মৃত্যু হয়ে আমি আমার নামের সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে আমি পথের ভিখারি হয়ে যাব? পথের ভিখারি? আরে পথের ভিখারি কি বলছিস ভাই? তোকে তোকে আমার চেয়ে অনেক সুখে আনন্দে রেখে দেবো। তুই কষ্ট পেলে আমি খুব কষ্ট পাবো। তুই আমার তো ভাই, তাই তোর দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারবো না রে ভাই। ভাই? কি বললে দাদা? তুমি আমার দাদা আর আমি তোমার ভাই? আমি কষ্ট পেলে তুমিও কষ্ট পাও? হ্যাঁ। কিন্তু দাদা আমার ময়না হতে ছিল তোমার বোন দাদা। তোমার সেই বোনকে তুমি তার নিজের হাতে গলা টিপে খুন করেছো। ওই তখন তো তোমার কষ্ট হয় না? কি করে হবে রে কাঙ্কন? সেদিন তো আমি নেশায় আচ্ছন্ন ছিলাম, তাই সেই নেশার ঘরে আমি কি করেছি না আমি নিজেই জানি না রে ভাই। মিথ্যে কথা, মিথ্যে কথা। ময়না বেঁচে থাকলে আমাদের এই পৈতৃক সম্পত্তির বড় অংশে ভাগিদার ছিল, তাই তুমি ময়নাকে গলা টিপে সুস্থ মস্তিষ্কে তাকে খুন করেছো। আর আমাকেও তুমি খুন করতে দাদা, আমাকেও তুমি খুন করতে, যদি না বাবা আমার নামে আলাদা করে উইল করে যেত। সেদিন করে রে, কিন্তু আজ তোকে আমি সত্যি সত্যি খুন করবো রে কাঙ্কন। না দাদা না, আমি তার আগে এই উইলটাতে তোর নামের জায়গায় যে আমার নামটা বসাতে হবে। তুমি তো আমাকে খুন করতে পারবে না দাদা, তুমি আমাকে খুন করতে পারবে না, কারণ তুমি ভালো করে জানো ওই উইলে বাবা লিখে দিয়ে গেছে আমার যদি আকস্মিক মৃত্যু হয় ওই সম্পত্তিটা সব সরকার বাজেয়াপ্ত করে নেবে। তাই তুমি কোনো মতেই ওই উইলে আমার সই করাবার আগে আমাকে খুন করতে পারবে না দাদা। খুন করতে পারো না? তুই থাক তোর অন্ধবিশ্বাস নেই, আর তোর অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ করে বলছি, যে কোনো প্রকারে তোর এই নামের সম্পত্তি আমার নামে ঠিক লিখিয়ে নেব। রমজান, আসসালাম রমজান। তখন কোথায় ছিল রাস্কেল? এই পাগলাটা এখানে সব পাগলামো করছে, তোমরা সব সারা রাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। হ্যাঁ পাগলা, বল তোকে কে দরজা খুলে দিয়েছে? একটা ভূত গো, একটা আস্ত ভূত এসে আমার দরজা খুলে দিয়েছে। যে ভূতটা আমার দরজা খুলে দিয়েছে সেই ভূতটা তোমাদের মরণের দরজা খুলে দেবে, আর সেই দরজা দিয়ে তোমরা একেবারে নরকে পৌঁছে যাবে। তবে রে পাগলা, যত খুশি পাগলামো করবি, তোকে দেখবি কেউ কিচ্ছু বলবে না। একদিন ভালো করে একটা সই করে দে। একটা সই, একটা সই।
আরে শুধু তাই নয়, তোর যত নামের সম্পত্তি আমার নামে লিখে দিবি না, 2 বছরের মধ্যে তার দ্বিগুণ আমি তোকে আবার ফিরিয়ে দেবো রে ভাই। দাদা ঠিক বলছো? হ্যাঁ হ্যাঁ আমি বড় লোক হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ প্রচুর বড় লোক। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আরে আমি কি মূর্খ দেখো, আমার এই একটু সময়ের জন্য আমার এত কষ্ট। না দাদা না না না, আমি আর অমন করবো না। আমি 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 সই করে দিচ্ছি। দাদা দাদা পেনটা দাও দেখি, পেনটা দাও। একটা শোন পড়ি পড়ি। তুই আমার এত বড় ভুল করবেন না। রাগের বসে যা করছেন আপনাকে ভীষণ ভাবে পস্তাতে হবে। ছেড়ে দিন বস, প্লিজ ছেড়ে দিন। যা যাও নিয়ে যা, ও শালাকে দেখলে হলো পথে আগুন চলে যাচ্ছে। নিয়ে যা ওকে। আপনি ভাববেন না বস, আজ আমি ওকে এমন শিক্ষা দেবো যা ও জীবনে কল্পনাও করতে পারবে না। আজ আমি ওকে সারাদিন বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে সারাদিন নরক যন্ত্রণা ভোগ করাবো। যতবারই জ্ঞান ওর ফিরবে ততবার আমি ওর শরীরে পুশ করবো সেই বিষাক্ত ইঞ্জেকশন। আয় 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 বাচ্চা, সব সময় আমার প্ল্যান ভেস্তে যাচ্ছে, তাই ওকে আর বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। ওকে আমি মুক্তি দেবো, একেবারে চির মুক্তি এই মৃত্যুর পথে।